আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায়, এই অধ্যায় আজকে পর্ব 4। তোমরা যারা প্রথম থেকে পর্ব 3 পর্যন্ত দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের বইয়ের 204 পৃষ্ঠার এই অনুশীলনীর প্রশ্নগুলো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত সহ অন্যান্য বিষয়ে ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2024 সালের বার্ষিক সিলেবাস নমুনা প্রশ্ন যারা পাও নাই, আমাদের চ্যানেলে সেগুলো ধারাবাহিকভাবে প্রতিদিন আপলোড করা হয়। তোমরা সেগুলো দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী এই প্রশ্নগুলো। এটি তোমাদের বইয়ের 204 নম্বর পৃষ্ঠা। তো অনুশীলন প্রশ্ন এখানে কি বলা আছে আমরা আগে পড়ে নেই। এখানে বলা আছে যে বাগানটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। বাগানটির পরিসীমা কত? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বাগান দেওয়া আছে। এই যে বাগান, এই বাগানটির যে এইভাবে এখানে রাস্তা আছে, এই যে এগুলো হচ্ছে রাস্তা। তো এই রাস্তা হচ্ছে 1 মিটার চওড়া। তো এখানে বলছে যে বাগানটির পরিসীমা কত, অর্থাৎ আমরা বাগানটির পরিসীমা নির্ণয় করতে বলা আছে। আর এখানে এই যে এখান থেকে এতটুকু এর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং এখান থেকে অতটুকু প্রস্থ হচ্ছে 30 মিটার দেওয়া আছে। তারপর এখানে বলেছে চলো রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ ইনি বলেছেন যে ক্ষেত্রফল নির্ণয় করতে, আর ইনি বলেছেন পরিসীমা বের করতে। তো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 40 এবং প্রস্থ দেওয়া আছে 30। তাহলে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই দুইটির সমাধান তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই যে তোমাদের 1 নম্বর সমাধান দেখিয়ে দিচ্ছি। তো আমরা লিখবো এইভাবে, চিত্রে একটি আয়তাকার বাগান দেখানো হয়েছে। অর্থাৎ এই যে আমি চিত্রটি এখানে তোমাদের সুবিধার্থে তুলে এনেছি, যার দৈর্ঘ্য 40 মিটার। অর্থাৎ এই যে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ অতটুকু হচ্ছে আমাদের দৈর্ঘ্য, যার মাপ হচ্ছে 40 মিটার। আর এই যে এখান থেকে অতটুকু হচ্ছে প্রস্থ 30 মিটার। তারপর বলছি এবং বাগানটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো, এই যে এখানে তোমরা সাদা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাস্তা। এই যে এগুলো হচ্ছে তোমাদের রাস্তা। তো এই রাস্তা হচ্ছে তোমাদের কত মিটার? 1 মিটার দেওয়া আছে। তো এখন আমরা যদি পরিসীমা নির্ণয় করি, তাহলে এইভাবে লিখব, এই যে আমরা জানি যে পরিসীমা সূত্র যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা লিখব বাগানটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপর আমরা জানি যে দৈর্ঘ্যের মাপ হচ্ছে 40 মিটার। এই যে দৈর্ঘ্যের মাপ 40 মিটার, তাই আমরা এখানে লিখব 40। আর এখানে এই কথাটি লিখবে, এখানে একক কথাটি লিখবে। কারণ এই যে পরিসীমা, এটি কি মিটারে দেওয়া আছে, না লিটার দেওয়া আছে, না গ্রাম দেওয়া আছে? যদি মিটার থাকে তাহলে আমরা এই যে মিটার বসাবো। যদি এখানে যে সেন্টিমিটার থাকে তাহলে এখানে সেন্টিমিটার বসাবো। যদি হেক্টোমিটার, ডেকামিটার মানে যেটি থাকবে সেটি এখানে লিখবো। তাই এখানে তোমরা একক কথাটি লিখে নিও। তাহলে আমরা এখন এই যে দৈর্ঘ্যের মাপ হচ্ছে, অর্থাৎ মান হচ্ছে 40, তাই এই যে দৈর্ঘ্যের জায়গায় আমরা 40 বসিয়ে দিব। আর এটি হচ্ছে সূত্র, অর্থাৎ পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটি তোমরা মনে রাখবে।
তো তারপর এই যে প্রস্থ, আমরা প্রস্থ পেয়েছি কত 30 মিটার, তাহলে আমরা এই প্রস্থের জায়গায় 30 লিখে দিব আর এই যেখানে মিটার লিখে দিব। তো এখন যদি আমরা এই 40 এবং 30 যোগ করি তাহলে পাবো 70, আর এখানে 2 গুণ আকারে আছে তাই এখানে মাঝে আমরা গুণ বসিয়ে দিব। তাহলে যদি আমরা 2 গুণ 70 গুণ করি তাহলে পাবো 140 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বাগানটির পরিসীমা 140 মিটার। এই কথা তোমরা নিচে লিখে দিবে যে অতএব বাগানটির পরিসীমা 140 মিটার। তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের একের ক সমাধান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই যে এই বলেছিল যে বাগানটির পরিসীমা কত, তাহলে হবে 140 মিটার। তো তারপর ইনি যে প্রশ্নটি করেছিলেন যে চলো রাস্তা দুটার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এই যে রাস্তা দুটি ক্ষেত্রফল নির্ণয় করব। তাই তোমরা একের ক নাম্বার বুঝতে পেরেছো। রাস্তা দুটো, এই যে রাস্তা, এই রাস্তা দুটি ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এই সম্পূর্ণ চিত্রের নয়, শুধু এই রাস্তা দুটোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথম এইভাবে লিখব যে বাগানের মধ্যে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। অর্থাৎ আমাদের এই যে এই রাস্তা 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে দৈর্ঘ্য বরাবর অবস্থিত রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে রাস্তার দৈর্ঘ্য গুণ রাস্তার প্রস্থ, অর্থাৎ আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে বলেছে যে রাস্তার ক্ষেত্রফল, তাহলে হবে রাস্তার দৈর্ঘ্য যোগ রাস্তার প্রস্থ, রাস্তার দৈর্ঘ্য গুণ রাস্তার প্রস্থ। তাহলে শিক্ষার্থীরা আমরা রাস্তার যে দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এখান থেকে এই সম্পূর্ণ হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, তাই এটি হচ্ছে 40 মিটার রাস্তার দৈর্ঘ্য। আর এই যে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে প্রস্থ, তো প্রস্থ দেওয়া আছে আমাদের 1 মিটার। তাহলে আমরা লিখতে পারি এই যে রাস্তাটির ক্ষেত্রফল সমান রাস্তার দৈর্ঘ্য গুণ রাস্তার প্রস্থ। তাহলে এই যে রাস্তার দৈর্ঘ্য আমরা 40 পেয়েছি, এখানে 40 মিটার বসাবো, আর রাস্তার প্রস্থ হচ্ছে 1 মিটার, এই যে 1 মিটার বসিয়ে দিব। তাহলে যদি আমরা গুণ করি 40 গুণ 1, তাহলে আমরা পাবো 40 বর্গ মিটার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তারপর আমরা লিখব প্রস্থ বরাবর অবস্থিত রাস্তাটির ক্ষেত্রফল। আমরা এটি নির্ণয় করছি যে দৈর্ঘ্য বরাবর অবস্থিত রাস্তাটির ক্ষেত্রফল। এখন আমরা বের করব প্রস্থ বরাবর অবস্থিত রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করলে দেখবে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে, এখন আমরা প্রস্থ বরাবর নির্ণয় করব। আগে আমরা সমাধান করেছি এই যে চিত্রে, এখান থেকে এই অতটুকু আমরা ক্ষেত্রফল অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করেছি দৈর্ঘ্য বরাবর। এখন আমরা প্রস্থ বরাবর, অর্থাৎ এখান থেকে এতটুকু প্রস্থ বরাবর তা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তো ঠিক আগের মতোই আমরা লিখব যে প্রস্থ বরাবর অবস্থিত রাস্তাটির ক্ষেত্রফল। তো রাস্তাটির ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে যে আমরা প্রস্থ বরাবর, এখানে দৈর্ঘ্য হবে 30 মিটার, অর্থাৎ এগুলো প্রস্থ বরাবর, যার কারণে আমরা এই 30কে এখন দৈর্ঘ্য ধরব এবং প্রস্থকে 1 মিটার, অর্থাৎ এই এখান থেকে অতটুকু হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে প্রস্থ, ওই প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এই যে দৈর্ঘ্যের জায়গায় 30 মিটার বসিয়ে দিব আর প্রস্থের জায়গায় 1 মিটার বসিয়ে দিব। তাহলে যদি আমরা গুণ করি তাহলে পাবো 30 বর্গ মিটার। সো আই হোপ শিক্ষার্থীরা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি এতটুকু। তারপর আমরা লিখব যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল হিসেব করার সময় এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফলের সমষ্টি হতে বাদ দিতে হবে, কেননা এক্ষেত্রে এ অংশ দুবার চলে আসে। অর্থাৎ তোমরা যদি চিত্রে লক্ষ্য করো, এই যে আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি যে এই যে এ দিয়ে এখানে এর যে অংশটুকু, এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে, কেননা আমরা যদি এটি দুইবার যোগ করে ফেলবো, যার কারণে এটিকে আমরা বাদ দিতে হবে। তাই এখানে বলেছে যে
এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফলের সমষ্টি হতে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা এই অংশকে আমরা এই দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফলের সাথে দুবার যোগ করেছি। এখন আমরা এই এ অংশটুকু বাদ দিতে হবে, না হলে আমাদের অঙ্ক হবে না। তাই আমরা এখানে লিখব এই যে এ অংশের ক্ষেত্রফল সমান 1 মিটার গুণ 1 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে এই যে এখান থেকে দৈর্ঘ্য 1 মিটার আর এই যে প্রস্থ হচ্ছে 1 মিটার। তাই আমরা এই যে দৈর্ঘ্যের জায়গায় 1 মিটার এবং প্রস্থের জায়গায় 1 মিটার বসিয়ে দেব। তোমরা চাইলে এখানে সূত্রটিও লিখতে পারো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই কথাটি লিখে দিতে পারো। তাহলে আমরা যদি একের সাথে 1 গুণ করি তাহলে পাবো 1 বর্গ মিটার। অর্থাৎ এই যে এ অংশের টুকু, এই যে এই অংশটুকু হচ্ছে 1 বর্গ মিটার। আমি বুঝতে পেরেছ? তারপর আমরা লিখব সুতরাং রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, অর্থাৎ এই যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে করব, যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল থেকে আমরা এই অংশ বাদ দিলে আমরা রাস্তা দুটির মোট ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল যোগ প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। অর্থাৎ এই যে দৈর্ঘ্য বরাবর এবং এইভাবে প্রস্থ বরাবর এটি যোগ করে তারপর এই যে এই অংশটুকু বাদ দিলে আমরা রাস্তার মোট ক্ষেত্রফল পেয়ে যাব। তাই এখানে লিখছে যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এবং মাইনাস এ অংশের ক্ষেত্রফল। তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছিলাম, এই যে লক্ষ্য করলে দেখতে পারবে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম 40 বর্গ মিটার এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম 30 বর্গ মিটার। তাহলে এখানে আমরা লিখে দিব যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 40 এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 30 যোগ করব। তাহলে যদি আমরা এই 40 আর 30 যোগ করি তাহলে পাবো 70। আর যেহেতু এখানে বলছে যে এ অংশে দুবার চলে আসে, সেগুলো বাদ দিব। তাহলে এই অংশের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, এই যে এখানে 1 বর্গ মিটার পেয়েছিলাম। তাহলে এই 70 থেকে 1 বাদ দিব, তাহলে আমরা পাবো 69 বর্গ মিটার। এই যে 69 বর্গ মিটার। তো এই হলো 69 বর্গ মিটার আমরা রাস্তা দুটোর ক্ষেত্রফল। তো আইওপি শিক্ষিতরা তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পেরেছি। 1 নাম্বার এই শেষ। তো আইওপি শিক্ষিতরা তোমাদের আমি এই বাগানটি পরিসীমা এবং এই যে রাস্তা দুটির ক্ষেত্রফল ভালো করে বুঝিয়ে সমাধান করে দিতে পেরেছি। তো তারপর এখানে 2 নম্বরে কি বলা আছে, একটি আয়তাকার জমি ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। অর্থাৎ বলা হয়েছে একটি আয়তাকার জমি একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ যদি প্রস্থ x মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 4 গুণ, অর্থাৎ 4x মিটার। এই কথাই বলা হয়েছে। তারপর বলছে যে প্রতি মিটার দড়ি মূল্য 60 টাকা, অর্থাৎ 1 মিটার দড়ি মূল্য 60 টাকা। দড়ি দিয়ে দুবার ঘুরিয়ে জমির চারিদিকে বেষ্টনী দিতে মোট 5600 টাকা খরচ হয়। অর্থাৎ যে আমরা এই দড়ি দিয়ে যদি দুইবার জমিকে আমরা বেষ্টনী অর্থাৎ পেঁচাই তাহলে আমরা 5600 টাকা খরচ করতে হয়। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নে বলেছে যে আয়তাকার জমির পরিসীমা কত হবে, পরিসীমা। তারপর ক নম্বরে বলেছে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটার জায়গা একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে। অর্থাৎ খ নম্বরে বলেছে যে 1 বর্গ মিটারে যদি আমরা একটি পেঁপের চারা রোপণ করি তাহলে কতটি চারা লাগবে। সো কৃষিক্ষেত্রীরা, আমি এখন তোমাদের এই 2 নম্বর যে প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নের ক এবং খ এর সমাধান দেখিয়ে দিচ্ছি। তো কৃষিক্ষেত্রীরা, আমি তোমাদের প্রথমে 2 নং প্রশ্নের ক এর সমাধান দেখিয়েছি। তো 2 নম্বরের ক বলেছে আয়তাকার জমির পরিসীমা কত। তো আমরা এইভাবে লিখব যে 60 টাকা বেষ্টনী দেওয়া যা 1 মিটার। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি এখানে এই যে
এখানে বলা হয়েছে যে প্রতি মিটার দড়ি মূল্য 60 টাকা। তাহলে আমরা এখান থেকে এটি লিখব যে 60 টাকার বেষ্টনী দেওয়া যায় 1 মিটার। অতএব 1 টাকা বেষ্টনী যা দেওয়া যায় 1/7, অর্থাৎ তোমরা চাইলে এভাবে লিখতে পারো, এভাবেও লিখলে হবে। তাহলে এখানে মোট কত টাকা ছিল, এই যে লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে মোট 5,600 টাকা খরচ হয়। তাহলে আমরা এখন লিখব যে 5,600 টাকায় বেষ্টনী দেওয়া যায়। 5,600 গুণ 1/7, অর্থাৎ এইভাবে তোমরা চাইলে লিখতে পারো। অর্থাৎ এই একের সাথে আমরা 5,600 গুণ দেব, এই যে গুণ আর এখানে 7। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই শূন্য দুটি বাদ দিই, আমি তোমাদের এই যে ক্যালকুলেশন তোমরা চাইলে সহজেই করতে পারো। যে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে লিখবে 1 গুণ তারপর এই 56,000 উপরে আর নিচে দেব আমরা 7। তাহলে যদি আমরা এই যে এখানে শূন্য, যে কোনো অঙ্কে আমরা যদি এভাবে কাটাকুটি, এই যে শূন্য থাকবে এই শূন্যগুলোকে আমরা মনে মনে বাদ দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা শূন্যগুলোকে মনে মনে বাদ দিই তাহলে আমাদের সংখ্যাটি কমে আসলে আমাদের এই সলিউশন করা সহজ হবে। তাহলে এখন যদি আমরা এই 7 দিয়ে 56 কাটি তাহলে পাবো 7 8 56, অর্থাৎ 8। আর যেহেতু এখানে আমরা 02টা বাদ দিয়েছি, এখন এই 8-এর সাথে আমরা 02টা লাগিয়ে দিব। তাহলে আমরা পেলাম 800, আর 800 এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে পাবো আমরা 800। তো এবার তোমরা চাইলে ক্যালকুলেটর ছাড়াও এটি 1 সেকেন্ডেই সমাধান করতে পারবে। তাই হোক শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা লিখব প্রশ্ন অনুসারে দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী করতে মোট খরচ হয় 5,600 টাকা। তারপর অর্থাৎ 2 বার ঘুরিয়ে জমির পরিসীমা 800 মিটার, অর্থাৎ 2 বার ঘুরিয়ে জমির পরিসীমা আমরা 800 মিটার পাই। তাহলে অতএব একবার ঘুরিয়ে জমির পরিসীমা হবে, যেহেতু 2 বার ঘুরিয়ে 800 মিটার হবে, আর একবার বলছে আর একবার বললে আমরা জানি ভাগ করতে হয়। তাহলে আমরা এই 800কে এই 2 দিয়ে ভাগ দিব। তাহলে 800 ভাগ 2 সমান হবে 400 মিটার। আর প্রশ্নে বলেছে কি আমাদের যে পরিসীমা নির্ণয় করতে। তাহলে আমরা এই যে লিখব আয়তাকার জমির পরিসীমা 400 মিটার, অর্থাৎ এই যে আমরা এগুলো পাইছি একবার ঘুরিয়ে জমির পরিসীমা। তাহলে অতএব লিখব আয়তাকার জমির পরিসীমা 400 মিটার, উত্তর 400 মিটার। সো আইওপি শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এই 2 ক বুঝাতে পেরেছি। তারপর খ নাম্বারে বলেছে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে। তো আমি এখন তোমাদের 2 নম্বর প্রশ্নের সমাধানও দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলছে যে প্রস্থ, যে এই যে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 4x। আর এই যে এখানে বলছে যে প্রতি 4 বর্গ মিটার জায়গা করে পেঁপে চারা রোপণ করতে কতগুলো চারা রাখবে। তো এইভাবে লিখবো আমরা যে মনে করি আয়তাকার জমির প্রস্থ x মিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য 4x মিটার। যেহেতু প্রস্থ বলছে যে দৈর্ঘ্য বলছে যে প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 4x। তারপর লিখব অতএব আয়তাকার জমির পরিসীমা। আমরা জানি পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর এখানে একক কথাটি লিখে দিব। তাহলে যদি আমরা এখন এগুলো মান বসিয়ে দিই তাহলে আমরা আয়তাকার জমির পরিসীমাটি পেয়ে যাব। তাহলে এই যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে 4x, এই যে এখানে 4x বসিয়ে দিয়েছি, আর প্রস্থ হচ্ছে শুধু x, এই যে প্রস্থ x এর জায়গায় বসিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে বলছে মিটার তাই এখানে মিটার হবে, যদি বলতে এখানে সেন্টিমিটার তাহলে এখানে সেন্টিমিটার হবে, এইভাবে। তারপর আমরা যদি এই 4x আর প্লাস x যোগ করি তাহলে আমরা পাবো 5x, আর এই যে 2 গুণ, তাহলে এখন আমরা 2 গুণ 5x যদি গুণ করি তাহলে পাবো 10x মিটার। আইওপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো
তো তারপর আমরা লিখব ক হতে পাই আয়তাকার জমির পরিসীমা 400 মিটার। আমরা ক থেকে পেয়েছি, এই যে আমরা একটু আগে যে সমাধান করলাম ক, এই যে আয়তাকার জমির পরিসীমা 400 মিটার, এই কথাটি এখন আমরা খ নম্বরে সে লিখব যে ক হতে পাই আয়তাকার জমির পরিসীমা 400 মিটার। শর্ত মতে 10x মিটার সমান 400 মিটার। তাহলে আমরা যদি বা দিয়ে লিখব এইভাবে যে 10x সমান 400। তাহলে আমরা যেহেতু এখানে এক্স এর মান বার করব, সেহেতু আমরা এই এক্সকে আমরা বাম পাশে রাখবো এবং এই 10কে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা পূর্বের ভিডিও যে পক্ষান্তর একটি নিয়ম পড়েছিলাম যে সমান সমানের এই বাম পাশে যদি প্লাস হয় ডান সাইডে গিয়ে হবে মাইনাস, আবার সমান সমানের এই সাইডে যদি গুণ হয় তাহলে এই সাইডে হবে গিয়ে অর্থাৎ ডান পাশে হয়ে যাবে ভাগ। তাহলে এখানে সেই পক্ষান্তর নিয়মটি অ্যাপ্লাই করতে হবে। তো এখানে এই যে 10-এর সাথে এক্স কি আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা এই যেহেতু এক্স এর মান বার করবো সেহেতু এক্সকে আমরা বাম পাশে রাখবো এবং এই 10কে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তো যেহেতু এখানে বাম পাশে আসলো 10, তো ডান সাইডে গিয়ে কি হবে, গুণ হয়ে ভাগ হয়ে যাবে। এখানে এক্স এর সাথে গুণ আকারে আছে বাম পাশে, তাহলে ডান পাশে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা প্রথমে লিখব যে এই যে 400, এখানে 400 ছিল, এই 400 ছিল, তারপর যেটি আমরা আনবো সেটি লাস্টে লিখে দিব। তো তাহলে আমরা লিখব যে x = 400 ভাগ 10। যদি আমরা এই 400কে 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি 10 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ মানে একটা শূন্য বাদ, অর্থাৎ এই যে 10 মানে x সমান 40। তো এটি হলো আমাদের আয়তাকার জমির প্রস্থ। আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 40 মিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য আমরা পড়েছিলাম যে 4x। তো যেহেতু এখন এই x এর মান হচ্ছে 40, তাহলে দৈর্ঘ্য হবে 4 গুণ 40 মিটার। তাহলে যদি আমরা 4 দিয়ে 40 গুণ করি তাহলে আমরা পাবো 160 মিটার। আইওপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তারপর আমরা লিখব অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং এই লাস্টে আমরা বর্গ একক কথাটি লিখে দিব। তো আমরা এখন যে দৈর্ঘ্যের মানও পেয়েছি প্রস্থের মান পেয়েছি, তাহলে আমরা এখন গুণ করে দিব। দৈর্ঘ্যের মান আমরা এই যে এখানে পেয়েছি 160 মিটার আর প্রস্থ পেয়েছি আমরা 40 মিটার। এটি এখানে একটু মানে উল্টো হয়ে গেছে, অর্থাৎ আমি প্রস্থের জায়গায় এই দৈর্ঘ্যের মান বসিয়ে দিয়েছি এবং দৈর্ঘ্যের জায়গায় প্রস্থের মান বসিয়ে। তোমরা এটি সঠিক করে নিবে যে এই দৈর্ঘ্যের জায়গায় 160 লিখবে এবং এই প্রস্থের জায়গায় 40 লিখবে। তাহলে যদি আমরা এই 40 গুণ 160 গুণ করি তাহলে আমরা পাবো 6400 বর্গ মিটার। তো এখন আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল পেলাম 6400 মিটার। তাহলে লিখব যে প্রশ্ন মতে আমাদের এখানে প্রশ্নে কি বলছিল যে এই যে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটার জায়গা করে পেঁপের চারা রোপণ করলে মোট কতটি চারা লাগবে, অর্থাৎ এখন আমরা এই কতটি চারা রোপণ করা যাবে সেটি এখন বের করব। আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল বের করে নিয়েছি যে 6400 বর্গমিটার। এখন আমরা কতটি চারা লাগবে সেটি বের করব। তাহলে এভাবে লিখব যে প্রশ্ন মতে আয়তাকার জমির ক্ষেত্রফল সমান বর্গাকার জমির ক্ষেত্রফল। অতএব 4 বর্গমিটার জায়গায় পেঁপের চারা লাগানো হয় একটি, অর্থাৎ এই লাইনটি আমরা এই প্রশ্নেই দেওয়া আছে, এখান থেকে আমরা লিখব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইখান আমরা লিখে দিব। তারপর আমরা লিখব যে 1 বর্গমিটার জায়গায় পেঁপের চারা লাগানো যায় 1/4, অর্থাৎ তোমরা চাইলে এইভাবে লিখতে পারো 1/4। অতএব আমাদের যে মোট কত বর্গমিটার, মোট হলো আমাদের এই যে একটু আগে বেরিয়েছিলাম 6400 বর্গমিটার। তাহলে এই 6400 বর্গমিটার জায়গা পেঁপের চারা লাগানো যায় 6400, তারপরে আমরা গুণ দিব 1 এবং ভাগ দিব 4। তুমি চাইলে এইভাবে লিখতে পারো অথবা আমি পূর্বে যে দেখিয়ে দিয়েছিলাম যেইভাবে, অর্থাৎ এইভাবে যে 6400
গুণ 1 এবং নিচে হচ্ছে আমাদের 4। অর্থাৎ আমি বলছিলাম যে এখানে যে শূন্য যেটি থাকবে সেটি বাদ দিয়ে দিবে। এই যে এখানে শূন্য দুটি আছে, তাহলে শূন্য দুটি আমরা মনে মনে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের সংখ্যাটি কমে আসলো। তো সংখ্যাটি কমে আসলে আমাদের মানে ম্যাথ করতে খুব সুবিধা হয়। তাহলে আমরা যে 4 দিয়ে যে 64 কাটি, তাহলে আমরা পাবো 16, অর্থাৎ 4 ষোলো 64। আর যেহেতু আমরা এই শূন্য দুইটা বাদ দিয়েছিলাম, এখন আমরা লিখবো যে 16 আর শূন্য দুইটা বাদ দিয়েছিলাম, এই শূন্য দুইটা লাগিয়ে দিব, আর একের সাথে 1600 গুণ করলেই আমরা 1600ই পাবো। এভাবে তোমরা এটি মানে কাটাকুটি করতে পারো। তাহলে আমরা এই কাটাকুটি করলে পাবো 1600টি, অর্থাৎ নির্ণয় ছাড়া সংখ্যা 1600টি, অর্থাৎ 1066টি। উত্তর হবে 1066। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মোট ছাড়ার সংখ্যাটি পেলাম কত? এই যে এখানে দেওয়া আছে, এই যে যে পেঁপে চারা রোপণ করতে কতটি চারা লাগবে, তাহলে আমরা লিখব 1066টি চারা লাগবে। সো আই হোপ শিক্ষার্থীরা তোমাদের এই 2 নম্বর প্রশ্নের সমাধানটিও আমি ভালো করে বুঝিয়ে দিতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর 3 নম্বর। তো 3 নম্বর প্রশ্ন সমাধান করার আগে তোমাদের কাছে একটি কথা জানিয়ে দিই। তোমাদের 2024 সালের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই আলোকে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে, এবং সেই নমুনা প্রশ্নের আলোকে আমরা তার পরবর্তীতে সাজেশনমূলক ভিডিও দিব। তোমরা সেগুলো দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। সো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার এখানে একটি চিত্র দেওয়া আছে। তো এইভাবে তোমাদের যে এখন বার্ষিক পরীক্ষা হবে, এই বার্ষিক পরীক্ষায় এই অনুশীলনী প্রশ্নগুলো দিতে পারে, বা এই অনুশীলনী প্রশ্নের মতো কিছু চেঞ্জ করে বা চিত্র এই লেখা সংখ্যা চেঞ্জ করে হুবহু আসতে পারে। তো এগুলো তোমরা ভালো করে এখন সমাধান করবে। তো এখানে 3 নম্বর প্রশ্নে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি একটি সামান্তরিক চিত্রের মতো আমাদের লাগছে, তাই এটি একটি সামান্তরিক, যার এই যে এগুলো হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 গুণ ক মিটার, আর এই সাইড হচ্ছে আমাদের প্রস্থ। প্রস্থ হচ্ছে আমাদের ক মিটার, আর এটি হচ্ছে কর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আর আরও একটু যদি লক্ষ্য করি, এখানে এই যে একটা ত্রিভুজ, আর এই যে এখানে দুইটি ত্রিভুজ আছে। তো এখানে কি বলা আছে আমরা পড়ি। চিত্রের সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার। অর্থাৎ এই যে সামান্তরিক, এই সামান্তরিকের পরিসীমা 180 মিটার এবং ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়। অর্থাৎ এর যে ক্ষেত্রফল, এটা একাধিক উপায়ে নির্ণয় করা সম্ভব, এটা বলা হয়েছে। তো ক নম্বর প্রশ্নে চেয়েছে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। অর্থাৎ এই যে সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফল বলছে যে একাধিক পদ্ধতিতে নির্ণয় করতে। তো তারপর খ নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ডি এর দ্বিগুণ। অর্থাৎ এই যে সামান্তরিক ক্ষেত্রফল, এটি সমান আমরা ত্রিভুজ এ বি ডি এর দ্বিগুণ। এই প্রশ্ন বলছে খ নম্বর প্রশ্নে। তো আমি তোমাদের এখন এই 3 নম্বর প্রশ্নের ক এবং খ এর সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ক এর সমাধান দেখিয়ে দিব। তো কতে বলা আছে সামান্তরিক ক্ষেত্রটি ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। তো আমি এখন তোমাদের একাধিক পদ্ধতিতে নির্ণয় করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে প্রথম পদ্ধতি দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম পদ্ধতিতে এইভাবে লিখব যে দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার, সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 ক মিটার এবং সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ ক মিটার। অর্থাৎ এগুলো আমরা কোথায় পেয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার, এটি তোমাদের প্রশ্নেই দেওয়া থাকবে। আর এই যে দৈর্ঘ্য হচ্ছে 2 ক মিটার, অর্থাৎ আমরা জানি যে এইগুলো হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে এই সাইড, তাহলে প্রস্থ হচ্ছে ক মিটার, আর এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 ক মিটার। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখব শর্ত মতে 2 × 2 ক যোগ ক সমান 180। তো এখানে
কিভাবে হলো এটি? এটা হচ্ছে পরিসীমা সূত্র, অর্থাৎ পরিসীমা সূত্র যে আমরা জানি পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে যে দৈর্ঘ্য আমাদের হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে আগে 2 হবে, তাহলে এই যে 2 এর জায়গায় 2 বসিয়ে দিলাম। আর দৈর্ঘ্য আমরা পেয়েছি 2 ক, আর এই যে প্রস্থ আমরা পেয়েছি ক। এইভাবে হচ্ছে, অর্থাৎ এই যে 2 এর জায়গায় 2 এবং দৈর্ঘ্যের জায়গায় হচ্ছে 2 ক এবং প্রস্থের জায়গা হচ্ছে ক, আর পরিসীমা হচ্ছে মোট 180। এগুলো আমরা এই যে পরিসীমা সূত্রটি এখান থেকে পেয়েছি। তাই তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা লিখব বা এই যে 2 ক আর এখানে ক, এই 2 ক আর ক যোগ করলে আমরা পাবো 3 ক। তারপর এই যে 2 এটি গুণ আকারে থাকবে আর সমান এখানে 180 লিখব। তারপর লিখব বা এই যে 2 ক আর 3 গুণ করলে আমরা পাবো 6 ক সমান 180। তাহলে অতএব আমরা লিখব যে এই যে এখানে 30 কীভাবে হলো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। যে আমরা জানি যে এই বা দিব এই ক এর মান বা করব, তাহলে আমরা এই ক কে বাম পাশে লিখব আর এই 6 অর্থাৎ 6 এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা এইটি যদি লাইন সাইডে যায় তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে উপরে 180 আর নিচে হবে 6। তাহলে আমরা যদি এই যে এখানে শূন্যটি মনে মনে বাদ দিই, তাহলে শূন্যটি যদি মনে মনে বাদ দিই তাহলে আমরা 318 3 আর এই শূন্য একটি বাদ দিতাম, এই যে হচ্ছে 30। তাহলে অতএব লিখবো আমরা ক সমান 30। আইএপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর আমরা লিখব সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ ক বা 30 মিটার। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রটি পেলাম কত? ক বা 30 মিটার, অর্থাৎ এই যে 30, এই 30 হচ্ছে সামান্তরিকের প্রস্থ। তারপর আমরা সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য, আমরা সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য পেয়েছিলাম 2 মিটার। এই যে এখান থেকে আমরা এই চিত্রেই দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে আমরা জানি ক সমান হচ্ছে 30, তাহলে সামান্তরিকের দৈর্ঘ্য হবে 2 ক সমান এই ক এর জায়গায় আমরা 30টি বসিয়ে দিব, তাহলে 30-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 60 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 60 মিটার এবং এই যে প্রস্থ পেলাম 30 মিটার। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপর সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল। তো আমরা জানি সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি আর উচ্চতা কোনটি আমরা এই যে প্রশ্ন লক্ষ্য করলে দেখতে পারবো। এই যেটি দৈর্ঘ্য সেটিকে আমরা ভূমি ধরি, অর্থাৎ এই যে এই হচ্ছে ভূমি, অর্থাৎ আমরা জানি দৈর্ঘ্য যেটুকু সেটি হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে এই যে, অর্থাৎ উচ্চতা হচ্ছে 5 মিটার আর ভূমি হচ্ছে 2 ক, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 2 ক যেটি ভূমি। তাহলে আমরা এখানে যে দৈর্ঘ্য বের করেছিলাম 60 মিটার সেটি আমরা এখন ভূমি ধরব। তাহলে এই যে আমরা ভূমির জায়গায় 60 আর এটি গুণ হবে x নয়, এটি গুণ, আর উচ্চতা হচ্ছে 5 আর এখানে বর্গ মিটার দিব। তাহলে আমরা 60-এর সাথে যদি 5 গুণ করি তাহলে পাবো 300 বর্গ মিটার। তারপর আমরা লিখব অতএব নির্ণয় সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 300 বর্গ মিটার। সো আইএফপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্নের কয়ের সমাধান, অর্থাৎ এই আমরা এক পদ্ধতিতে সমাধান করেছি। এখন আমি আরেকটা পদ্ধতিতে তোমাদের এই 3-এর কয়ের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতিতে ঠিক আগের মতোই লিখব যে দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার, সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 মিটার এবং সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ মিটার। এইভাবেই লিখব। তারপর লিখব শর্তমতে সেম আগে যেভাবে লিখছি যে 2 ইন্টু 2 ক যোগ ক সমান 180, অর্থাৎ এগুলো কীভাবে পেয়েছি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা যে যোগ করলে পাবো 3 ক আর 2 গুণ করব, তাহলে আমরা পাবো 6 ক, আর এই যদি আমরা ক এর মান বার করি তাহলে পাবো 30 ক। তারপর আমরা লিখব সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ ক বা 30 মিটার। এখন আমরা লিখব যে সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 মিটার, তাহলে ক এর মান হচ্ছে 30, তাহলে 2 এর সাথে 30 গুণ করলে আমরা পাবো 60 মিটার।
তাহলে এখন দেখো এখানে একটু ডিফারেন্স আছে। তো এখানে আমরা লিখব অতএব এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যদি চিত্রে লক্ষ্য করি এই যে এ বি ডি এটির ক্ষেত্রফল, তাহলে আমরা জানি এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, এই যে এটি ত্রিভুজ, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখব। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আর এখানে বর্গ একক দিব। তাহলে আমরা ভূমি পেয়েছিলাম কত 60 এবং উচ্চতা পেয়েছিলাম 5। তাহলে আমরা এটিকে এইভাবে লিখতে পারি, এইভাবে 60 এবং গুণ 5। তাহলে আমরা এই 60 এবং 5 গুণ করলে তো পাবো 300, অর্থাৎ 5 36 আর যে 0 300, আর 300কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 150, অর্থাৎ 150 বর্গমিটার। তারপর আমরা লিখব এখন সামান্তরিকের কর্ণ। সামান্তরিকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রের বিভক্ত করে, ফলে এ বি ডি এর ক্ষেত্রফল ও ডিবিসি এর ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা যদি চিত্রে লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে এই যে এ বি ডি আর বি বি ডি সি, অর্থাৎ এই যে এ বি ডি এবং এ সি ডি এখানে দুটি ত্রিভুজ আছে। তাহলে এখানে আমরা লিখব এই যে এই কথা যে সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, অর্থাৎ একটিকে করে এডিবি এবিডি আর একটি হলো ডিবিসি। তারপর লিখব তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এ বি ডি এর ক্ষেত্রফল যোগ ডিবিসি এর ক্ষেত্রফল সমান, যেহেতু এই যে আমরা চিত্রে আরেকবার তোমাদের বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এ ডিবি এখান থেকে এখান যতটুকু এখান থেকে ততটুকু, অর্থাৎ এই এডিবি সমান বিডিসি, এই কথাটি লিখব। এই যে এডিবি এর ক্ষেত্রফল প্লাস এ বি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যদি এই এ বি ডি এর ক্ষেত্রফল পেয়েছিলাম 150 বর্গমিটার, যেহেতু এটি সমান তাহলে এটি দুইবার বসিয়ে দিব, তাহলে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে এখানে এ বিডি 150 বর্গমিটার আর এখানেও এডিবি 150 বর্গমিটার, তাহলে যদি যোগ করি তাহলে পাবো আমরা 300 বর্গ মিটার। এই যে এখানে আমরা 300 বর্গমিটার পেয়ে গেলাম, তাহলে উত্তর লিখবো আমরা 300 বর্গ মিটার। সো আইপি সেক্ষেত্রে এই যে 3 ক এখানে বলছে যে দুটি পদ্ধতিতে, তো আইপ তোমরা যে দুটি পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি সেই দুটি পদ্ধতি বুঝতে পেরেছ। তো তারপর 3 ক প্রশ্নে বলা আছে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ, অর্থাৎ যে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি সেই সামান্তরিক ক্ষেত্রফল আমাদের এ বি ডি এর দ্বিগুণ, সেটি দেখানো বলা হয়েছে। তো কৃষিক্ষেত্রীরা আমি তোমাদের সুবিধার্থে চিত্রটি এখানে দিয়েছি, তোমরা চাইলে চিত্রটি এভাবে লিখতে পারো। তো এখানে আমরা লিখব ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ ডিবিসি, অর্থাৎ এই যে ত্রিভুজ এ বি ডি এটি ত্রিভুজ আর ডি বি সি এই দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের এই যে এডি সমান বিসি, এই যে এডি আর এই বিসি হচ্ছে সমান, তাহলে আমরা লিখব এডি সমান বিসি, আর এখানে এই ব্র্যাকেটে লিখে দিব এ বি সি ডি সামান্তরিকের দুটি বিপরীত বাহু, অর্থাৎ এই দুটি হচ্ছে বিপরীত বাহু, অর্থাৎ এটি আর এটি সমান, অর্থাৎ বিপরীত বাহু, এই কথাটি লিখে দিব। তারপর লিখব এ বি ও সিডি, অর্থাৎ এই যে এ বি আর সিডি এই দুটিও সমান, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব এ বি সি ডি সামান্তরিকের দুটি বিপরীত বাহু সমান। আমরা জানি যে সামান্তরিকের দুটি বিপরীত বাহুগুলো সমান থাকে। আর এখানে লিখব যে বিডি ও বিডি বা সাধারণ বাহু, অর্থাৎ এই যে বিডি এই দুটো হচ্ছে সাধারণ বাহু।
তারপর আমরা লিখব ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ ডিবিসি। এখন সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এ হবে, এই যে সামান্তরিক এটিকে আমরা দুইবার লিখব। এই যে এ বি সি ডি এই যে সামান্তরিক, তাহলে এখানে দুটি ত্রিভুজ আছে, তাহলে আমরা একবার লিখব যে এ বি ডি ত্রিভুজ, আরেকবার লিখব ত্রিভুজ বি সি ডি ত্রিভুজ। তো এই যে এখানে লিখে দেব যে সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ ডিবিসি। তাহলে আমরা এই যে ত্রিভুজ এ বি ডি যতটুকু, তারপরে ডিবিসি ততটুকু, তাহলে এটিকে আমরা এভাবে দুইবার লিখব যে এ বি ডি প্লাস ত্রিভুজ এ বি ডি। তাহলে আমরা এটি দুইবার পেলাম, তাহলে আমরা এটি গুণ 2 গুণ এ বি ডি লিখে নিব। তাহলে এই যে হয়ে গেল আমাদের। অতএব সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ ডি বি এর দ্বিগুণ সুরের। অর্থাৎ এখানে এই যে আমি দেখাই তোমাদের, এই যে প্রশ্নে বলানো হয়েছে যে ত্রিভুজ ক্ষেত্রের এডিবি এর দ্বিগুণ, তাহলে এই যে আমাদের মিলে গেল যে এখানে 2 গুণ, অর্থাৎ এই যে এডিবি, এই এডিবি এর দ্বিগুণ হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর এখানে সুরের কথা দেওয়া হয়েছে কারণ এখানে বলছে যে দেখাও, সুরের অথবা তোমরা দেখানো হলো এই কথাটি লিখে দিলে হবে। সো আইএফপি শিক্ষার্থীরা, আমি তোমাদের এই 3 নম্বর প্রশ্নের খ এবং ক্ষয়ের সমাধান ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। তো তারপর 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? 4 নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়েকটি মাদুর দিয়ে মেঝটি সম্পূর্ণ ঢাকা যাবে। অর্থাৎ এই যে 26 মিটার লম্বা, অর্থাৎ এগুলো হচ্ছে দৈর্ঘ্য, আর 20 মিটার চওড়া মানে হচ্ছে প্রস্থ। 4 মিটার লম্বা 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝটি ঢাকা যাবে? 1 নম্বর প্রশ্ন। আর প্রয়োগ বলছে যে প্রতিটি মাদুরের দাম 45 টাকা, অর্থাৎ একটি মাদুরের দাম হচ্ছে 45 টাকা, তাহলে মোট খরচ কত হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই 4 নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি 4 নম্বর প্রশ্নের সমাধান তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমরা লিখব যে দেওয়া আছে গড়ের মেঝের দৈর্ঘ্য 26 মিটার এবং গড়ের মেঝের প্রস্থ 20 মিটার। অর্থাৎ এই যে এখানে বলছে যে 26 মিটার লম্বা, এই লম্বা বলতে বোঝানো হয়েছে দৈর্ঘ্য, আর 20 মিটার চওড়া বলতে বোঝানো হয়েছে প্রস্থ। এই কথাটি এখানে লেখা হয়েছে। তারপর লিখব অতএব মেঝের ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে গুণ হবে, তোমরা এই গুণ চিহ্নটি বসিয়ে নিও। দৈর্ঘ্য গুণ প্রস্থ আর বর্গ একক। তাহলে আমরা দৈর্ঘ্যের মান কত পেয়েছি? 26, এই যে 26 বসিয়ে দিব, আর প্রস্থ হচ্ছে 20, এই যে প্রস্থের জায়গায় 20 বসিয়ে দিব। তাহলে আমরা যদি এটি গুণ করি তাহলে আমরা পাবো 26 গুণ 20 বর্গমিটার সমান 520 বর্গ মিটার। তো তারপর আমরা লিখব, এটি আমরা বের করে নিয়েছি যে মেঝের ক্ষেত্রফল। তারপর প্রশ্নে বলা ছিল যে মাদুর মেঝটি সম্পূর্ণ ঢাকা যাবে। তো তারপর আমরা লিখব আবার মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা মাদুরের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই যে এখানে দেওয়া আছে যে মাদুরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার লম্বা, অর্থাৎ দৈর্ঘ্য 4 মিটার এবং চওড়া মানে প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল এই সূত্রটি লিখব যে মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানেও আবার মিস্টেক হয়েছে, তোমরা এখানে গুণ চিহ্নটি দিয়ে দিবে। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 4, এই যে দৈর্ঘ্যের জায়গায় 4 বসিয়ে দিব। তারপর প্রস্থ হচ্ছে 2.5 মিটার, তাহলে এখানে 2.5 মিটার লিখে দিবি। তাহলে যদি আমরা গুণ করি 4 গুণ 2.5, তাহলে আমরা পাবো 10 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ। তারপর আমরা লিখব যে অতএব মেঝ ডাকতে মাদুর লাগবে, অর্থাৎ প্রশ্নে বলা আছে যে মেঝ ডাকতে মাদুর কতটি লাগবে। তাহলে আমরা এইভাবে যে এটি সমাধান করতে পারি যে মেঝের ক্ষেত্রফল থেকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা মাদুর কত দিয়ে দেখা যাবে সেটি পেয়ে যাব। তাই এখানে অতএব মেঝে ডাকতে মাদুর লাগবে সমান মেঝের ক্ষেত্রফল ভাগ মাদুরের ক্ষেত্রফল, এখানে টি দিব। তাহলে আমরা
মেজের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? এই যে মেজের ক্ষেত্রফল পেয়েছিলাম 520 বর্গমিটার, আর মাদুরের দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা 10 বর্গমিটার। তাহলে আমরা এই 10কে অর্থাৎ 520 10 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 52টি। তারপর লিখব আবার একটি মাদুরের দাম 45 টাকা, অর্থাৎ আমরা এখানে 52টি মাদুর দিয়ে আমরা মেজটি ডাকতে পারবো। আর পরে বলছে যে প্রতিটি মাদুর 45 টাকা হলে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমরা এইখানে এই যে লিখব আবার একটি মাদুরের দাম 45 টাকা, অতএব যেহেতু এখানে বলছে 52টি মাদুর, তাই লিখবো আমরা 52টি মাদুরের দাম 45 গুণ 52 টাকা। তাহলে 45 আর 52 যদি গুণ করি আমরা পাবো 2340 টাকা। তারপর আমরা নিচে লিখব যে অতএব নির্ণয় মাদুরের সংখ্যা 52টি এবং মোট খরচ হবে 2340 টাকা। অর্থাৎ শিক্ষার্থীরা এই যে মাদুর আমরা মেজটি ডাকতে হলে আমাদের এই 52টি মাদুর লাগবে এবং সেটি খরচ হবে, সেটি এই ডাকতে আমাদের খরচ হবে 2340 টাকা। তাই উত্তর লিখবো আমরা মাদুরের সংখ্যা 52টি এবং মোট খরচ 2340 টাকা। সো এই শিক্ষার্থীরা তোমাদের ভালো করে আমি 4 নম্বর প্রশ্নের সমাধানটি বোঝাতে পেরেছি। তো শিক্ষার্থীরা তোমরা 24 সালের বার্ষিক পরীক্ষার যেই নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের প্রতিটি প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে ধারাবাহিকভাবে, তোমরা সেগুলো দেখে আসার অনুরোধ রইল। আমি তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। তো শিক্ষার্থীরা তারপর 5 নম্বর প্রশ্নে কি বলা আছে? তো 5 নম্বর প্রশ্নে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি ত্রিভুজের। তো এখানে বলছে যে চিত্রে AB 100 মিটার, অর্থাৎ এই যে এখান থেকে AB হচ্ছে 100 মিটার, এই যে এখান থেকে এখানে হচ্ছে 100 মিটার, তারপর 100 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। তারপর AC সমান হচ্ছে 120 সেন্টিমিটার, এই যে AC এখানে হচ্ছে 120 সেন্টিমিটার এবং BD 80 সেন্টিমিটার, এই যে এখান থেকে এখান হচ্ছে 80 সেন্টিমিটার। এই আর হলে CE কত, অর্থাৎ এই যে CE এই অংশটুকুর কত হবে, এটা আমাদের এই প্রশ্নে চেয়েছে। তো আমি এখন তোমাদের এই সমাধান দেখিয়ে দিচ্ছি। তো আমি এই চিত্রটি তোমাদের এখানে তুলে ধরেছি, তোমরা চাইলে চিত্রটি এঁকে নিতে পারো। তো আমাদের এখানে লিখব যে দেওয়া আছে AB সমান 100 সেন্টিমিটার, AC সমান 120 সেন্টিমিটার এবং BD সমান 80 সেন্টিমিটার, এই কথাটি লিখে নিব। তারপর লিখব AB বাহুর অপর লম্ব CE এবং AC বাহুর অপর লম্ব BDI। অর্থাৎ শিক্ষার্থীরা আমরা যদি চিত্র লক্ষ্য করি তাহলে আমরা এই যে দেখতে পাবো যে AB বাহুর অপর লম্ব CE, এই যে AB বাহু, এই AB বাহুর এই যে লম্ব এটি হচ্ছে এই যে CE লম্ব, এই CE লম্ব কোন বাহুর উপরে আছে? AB বাহুর উপরে। আর এই যে AC বাহু, এই AC বাহুর লম্ব হচ্ছে BD বাহু, অর্থাৎ BD এখানে আই হবে না, এটি মিস্টেক হয়ে গেছে। তো এখানে এই যে BD বাহু AC বাহু, এই AC বাহুর উপরে BD লম্ব আছে। তারপর আমরা লিখব চিত্র হতে পাই ABAC সমান BD ভাগ CE, অর্থাৎ এই যে আমরা যদি চিত্রে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এই যে AB আর AC এ হচ্ছে আমাদের BD আর CE। তারপর আমরা লিখব বা AB গুণ CE সমান AC গুণ BD, অর্থাৎ আমরা এই যে এখানে যে AB বাহুর উপর AC আছে এইটাই গুণ করে দেব, অর্থাৎ AB গুণ CE আর এই AC গুণ BD এই কথাটি লিখে দিব। তারপর যেহেতু আমরা এখানে বলছে যে CEর মান বের করতে, তাহলে আমরা এই C কে বাম পাশে লিখব আর সেগুলোকে আমরা ডাইন সাইডে পাঠিয়ে দিব। তাহলে আমরা যেহেতু প্রথমে এখানে ডাইন সাইডে AC গুণ BD আছে সেটি লিখে দেব, আর যেহেতু এই
এ বি অর্থাৎ এখানে গুণ আকারে আছে, তাহলে আমাদের ডান পাশে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা লিখব বা সিই সমান এসি ইন্টু বিডি ভাগ এবি। তাহলে আমরা এসি জানি কত, এই যে এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পারবে এইগুলো মানগুলো বসিয়ে দিবে। এই এসি হচ্ছে 120 মিটার, এই যে এসির জায়গায় 120 মিটার লিখে দিব। তারপর এই যে বিডি সমান 80 মিটার আর এবি সমান 100 মিটার, এই যে এগুলো মানগুলো বসিয়ে দিবে। তাহলে আমরা যদি এখন এই 120 এবং 80 গুণ করি তাহলে পাবো 9600 আর ভাগ হচ্ছে 100। তাহলে যদি আমরা এই ভাগ করি তাহলে পাবো 96, অর্থাৎ সিই সমান 96। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম যে সি সমান 96। তো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এই 5 নম্বর সি সমান হবে কত, আমাদের এখানে কত ছিল 96। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই অনুশীলন যে প্রশ্নগুলো তোমাদের 224 পৃষ্ঠার বইয়ের 1 থেকে 5 পর্যন্ত সমাধানগুলো করলাম। আই হোপ তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত কারা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমার নামটি লিখে যাবে। তো আমরা তার পরবর্তী ভিডিওতে অর্থাৎ তার পরবর্তী পর্বে তার পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং এরকম গণিত অন্যান্য বিষয়ের উপর ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে কোন বিষয়ের কোন পৃষ্ঠা সমাধান নিয়ে আসবো, তোমরা কমেন্ট করো, অবশ্যই ইনশাল্লাহ সেই সমাধানগুলো নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাজেশন 2024 সালে যে বার্ষিক পরীক্ষা হবে সকল বিষয়ের প্রতি সাজেশন ভিডিও আপলোড করা হবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট পর্বে সবার সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।